আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের শিক্ষার্থী, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের দ্বিতীয় পর্বের যে অনলাইন টেস্টের যে রেজাল্টগুলো আছে সেগুলো আমরা একটু নেড়েচেড়ে দেখলাম। যেটা হয়েছে যে এত অল্প সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছ, তোমাদের কিন্তু কোনোভাবেই কিন্তু এই পরীক্ষাগুলো না দেয়া ছাড়া তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের উচিত হবে কলেজে এসে যোগাযোগ করে কার কোন পেপার এক্সামটা বাকি আছে সেই এক্সামগুলো অ্যাটেন্ড করা। তো আমাদের তৃতীয় পর্বের যেই পরীক্ষার একটা রুটিন কিন্তু তোমাদের কাছে চলে গিয়েছে। তোমাদের সুবিধার জন্য আমরা এবার রুটিনের সাথেই কিন্তু কোন কোন টপিক্সের উপর পরীক্ষা হবে সেটা রুটিনের সাথেই দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা ক্লাসগুলো দেখতে পাওনি বা মিস করেছ, তারা ইউটিউব এবং ন্যাশনাল কলেজের যেই ফেসবুক পেজ আছে সেখানে ক্লাসগুলো পাবে। কিভাবে পাবে এই ব্যাপারগুলো তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখি যে তোমরা আসলে পরীক্ষাটা একটু গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করবে। আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার যেই অধ্যায়গুলো আছে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের একদম দশম অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষায় রাখা হয়েছে। এর আগে 4টি অধ্যায় তোমরা পরীক্ষা দিয়েছো। অলমোস্ট এই পরীক্ষার মাধ্যমেই তোমাদের দ্বিতীয় পত্র পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এই জন্য দ্বিতীয় পত্রটা আমরা বন্ধ রেখে যে প্রথম বর্ষের যে ক্লাসগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারে সেই ক্লাসগুলো তোমরা দেখবে। একদম প্রথম থেকে সেখান থেকে শুরু করা হয়েছে। তোমাদের আবার দেখা যাবে যে চতুর্থ পর্ব যেটা থাকবে সেটাতে হয়তো পুরো দ্বিতীয় পত্রের উপরে পরীক্ষা হবে। প্রয়োজনে সেটা আমরা আবার রিভিশনে যাব। তো আজকে আমরা কথা না বাড়িয়ে আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। আলোচনায় আমরা ছিলাম সমন্বয় এই অধ্যায়ে। সমন্বয়ে তোমরা জানো যে ব্যবস্থাপনার ষষ্ঠতম কাজ, এবং এটাও আমরা দেখেছি যে প্রত্যেকটি উপায় উপকরণ প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও একটা সম্পর্ক যদি আমরা না স্থাপন করতে পারি, একটা যোগসূত্র যদি আমরা না স্থাপন করতে পারি, তখন আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য আছে সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারি না। তার মানে সমন্বয়টা করতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা উপায় উপকরণ সাথে থাকতে হবে, এবং ওই উপায় উপকরণগুলো কোথায় কতটুকু কার দ্বারা কাজ করানো যাবে, কিভাবে কাজ করালে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। তো শিক্ষার্থীরা, পূর্বপাঠের আলোচনায় আমরা একটু যদি বলতে চাই, পূর্বপাঠের আলোচনায় আমরা সমন্বয়ের মৌলিক যে ধারণাগুলো বৈশিষ্ট্য দেখেছিলাম, সমন্বয় কাকে বলে দেখেছিলাম, সমন্বয় নীতিমালাগুলো দেখেছিলাম। সমন্বয় নীতিমালাগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে কোনো নীতিমালা, আমরা যেটা বলেছি যে অনেকগুলো নীতির সমন্বয়ে নীতিমালা তৈরি হয়। যে কোনো নীতিমালাই এবং প্রকারভেদ একটু ভালো করে খেয়াল করো যে কোনো অধ্যায়ে যেখানে নীতিমালা দেয়া আছে এবং প্রকারভেদগুলো দেয়া আছে, তোমাদের জন্য সেই জায়গাগুলো সৃজনশীলের উত্তর লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমি অনলাইনে হয়তো তোমাদের ফেসবুক পেজে চলে যাবে যে কিভাবে আসলে তোমাদের একটা পুরো ওভারঅল একটা সাজেশনের মতন চলে যাবে, অথবা আমি চেষ্টা করব যে পেজেই তোমাদের ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তো আমরা এই নীতিমালাগুলোতে দেখেছিলাম, নীতিমালাগুলোতে বিভিন্ন ধরনের নীতি দেখেছিলাম। শুরুতেই সমন্বয়ের নীতি দেখেছি, লক্ষ্য উদ্দেশ্যের ঐক্য নীতি দেখেছি, ভারসাম্য নীতি, নমনীয়তার নীতি, কার্যকর যোগাযোগের নীতি। এই নীতিগুলো সমন্বয় কী করছে? এই নীতিগুলো যদি সমন্বয় আমরা রাখতে পারি, সমন্বয় করার সময় যদি আমরা এই নীতিগুলো অনুসরণ করি, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে সমন্বয়ের কাজটা শেষ করতে পারবো। তো আজকে আমরা নতুন যেই পড়াটা আছে সেই নতুন পড়াটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে সমন্বয় সাধনের প্রকারভেদ। তাহলে দেখো আমরা একটু দেখি কী কী দেয়া আছে এখানে। সমন্বয় সাধনের প্রকারভেদ। আমরা শুরুতে এটাকে দুটো ভাগে ভাগ করব। শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে অভ্যন্তরীণ সমন্বয় এবং আরেকটি হচ্ছে বাহ্যিক সমন্বয়। এখানে আমরা এই অভ্যন্তরীণ সমন্বয়কে আবার দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে সমান্তরাল
আরেকটা হচ্ছে উলম্ব। উলম্বকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে নিম্নগামী সমন্বয় এবং অন্যটি হচ্ছে ঊর্ধ্বগামী সমন্বয়। মিশাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশাল, তোমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে চেষ্টা করবে ক্লাস যেন সবাই করে এই মেসেজটা একটু পৌঁছে দিতে। এবং অত্যন্ত আশঙ্কাজনক ব্যাপার যে তোমরা আসলে কেউ ক্লাসগুলো দেখছো না। তোমরা হয়তো ভেবে নিচ্ছ যে পরীক্ষা আসলে হবে না, কিন্তু তোমরা কিন্তু জানো যে 2 মাস পিছিয়ে তোমাদের পরীক্ষার একটা আপকামিং ডেট কিন্তু দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু ডিসেম্বরটা যদি চলে যায়, 2 মাস পরীক্ষা যদি পিছিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হয়তো জুনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমাদের হাতে কিন্তু আসলে সময় নাই। জুনে হয়তো আল্লাহ যদি চান পরিবেশ পরিস্থিতি সব কিছু স্বাভাবিক হয়ে আসবে, স্কুল কলেজ খুলে যাওয়াটা সম্ভাবনা তৈরি হবে। তো সেক্ষেত্রে আসলে তোমাদের কিন্তু পরীক্ষা থেকে আপাতত এখনও পর্যন্ত মুক্তি কিন্তু নেই। তো কথা হচ্ছে তোমরা যদি সময়গুলো সুযোগগুলো নষ্ট করে ফেলো তখন কিন্তু আসলে আর সময় ফেরত আসবে না। যদি অটো পাসের ব্যাপার থাকে তাহলে বিষয়টা সেটা অন্য ব্যাপার, তখনকার বিষয় আলাদা। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আমরা জানি যে আমাদের পরীক্ষা দিতে হবে, আমাদের এক্সাম হবে, সেহেতু আমাদের অবশ্যই উচিত হবে এই ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করা, অনুশীলন করা। তাহলে দেখো, আমরা সমন্বয় সাধনের প্রকারভেদ বা সমন্বয়কে আমরা কি করেছি, দুটো ভাগে ভাগ করে নিয়েছি। সেটা কি, একটা হচ্ছে অভ্যন্তরীণ সমন্বয় আর একটা হচ্ছে বাহ্যিক সমন্বয়। অভ্যন্তরীণ সমন্বয় কাকে বলে, আমরা যদি এভাবে একটু বলি, অভ্যন্তরীণ সমন্বয় হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে যে সমন্বয় হয়ে থাকে তাকে অভ্যন্তরীণ সমন্বয় বলে। কারণ দেখো, আমরা যদি খুব সহজ সাধারণ ভাষায় যদি আমরা বলি যে অভ্যন্তরীণ সমন্বয় কাকে বলে, তখন আমরা কি বলবো, হ্যাঁ মিশাল, তুমি তোমার চেষ্টাটা চালিয়ে যাও। যদি 1-2জনও তোমার কথা শুনে সেটাই হবে আসলে তোমার সার্থকতা, আমাদের সার্থকতা। ক্লাসে ওই গ্রুপে ওদেরকে বলো। আর আসলে তোমরা বললাম যে ক্লাসগুলোকে গুরুত্ব দিচ্ছ না, এটা আসলে তোমাদের জন্যই অ্যালার্মিং। কিন্তু আমাদের কিন্তু আর সার্টিফিকেট দরকার নাই, তোমাদের জন্যই কিন্তু অ্যালার্মিং। সো যারা আছে তাদের সবাইকে ক্লাসে যোগদান করতে বলবে। শুভ রয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ, তোমাকেও ধন্যবাদ ক্লাসে যোগদান করার জন্য। তাহলে দেখো, আমরা আলোচনা করছিলাম যে অভ্যন্তরীণ সমন্বয়টা নিয়ে। তো প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে যে সমন্বয় হয়ে থাকে তাকে আমরা কি বলছি, অভ্যন্তরীণ সমন্বয় বলছি। এখন আমি যদি উদাহরণের মধ্যে যাই তাহলে আমাদের জন্য কী হবে, একটু সহজ হবে। ধরো, যদি এরকম হয় যে ক্রয় বিভাগ, আমরা কি জানি প্রতিষ্ঠানের আলাদা আলাদা করে কি আছে, বিভাগ আছে। এই প্রত্যেকটা বিভাগ যখন আমরা দেখছি, তাহলে এখানে দেখো ক্রয় বিভাগ আছে, বিক্রয় বিভাগ আছে। এই বিভাগগুলোর মধ্যে আবার উপবিভাগ থাকে। এই বিভাগগুলোর মধ্যে কি থাকে, আবার এগুলোর আবার অনেকগুলো সাব বিভাগ থাকে। আমরা বিক্রয় বিভাগকেও যদি আমরা আবার কি করতে পারি, 3টা উপবিভাগে ভাগ। ধরো এখানে আমাদের 3টি উপবিভাগ আছে, বিক্রয় বিভাগের উপবিভাগ আছে 3টি। এই উপবিভাগগুলো আসলে কি করে,
ধরো বিক্রির যেই কাজটা আমরা যে টার্গেটটা দিয়ে থাকি সেই টার্গেটটা নিয়ে তারা আসলে কাজ করে, যে কোথায় কোথায় কাজ করতে হবে, কতটুকু কাজ বাড়াতে হবে। এই যে আমরা বিক্রয় বিভাগের 3টি বিভাগের সাথে সমন্বয় করছি, আবার ক্রয় বিভাগের মধ্যে ধরো 2টি উপবিভাগ আছে, এদের মধ্যে যে আমরা মিল করছি বা এদের সবার একটা সম্পর্ক তৈরি করছি, প্রত্যেকের সাথে প্রত্যেকে একটা সমন্বয়, একটা যোগসূত্র স্থাপন করা, একটা মিল করা, তাদেরকে জানানো যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, তোমাদের দায়িত্ব হচ্ছে এটা, এই যে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা, সেটাই হচ্ছে আসলে কি অভ্যন্তরীণ সমন্বয়। তার মানে আমরা কী বলবো, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে যখন আমরা কোনো ধরনের সম্পর্ক স্থাপন করব এবং যোগসূত্র স্থাপন করব, এবং এটা কি করবে, এই যোগসূত্রটা কখন হবে, আমরা যখন একেবারেই সংগঠন, তারপরে কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, যোগাযোগ সবগুলো কাজ শেষ করে যখন আমরা নিয়ন্ত্রণ পর্যায়ে চলে আসবো, তার ঠিক আগেই আমাদের কি করতে হবে, এই সমন্বয় সাধনটা করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট যেগুলো আছে, সেই ইউনিটগুলোর মধ্যে আমরা যে ধরনের যোগসূত্র স্থাপন করছি তাই হচ্ছে অভ্যন্তরীণ সমন্বয়। আচ্ছা, অভ্যন্তরীণ সমন্বয় আমাদের আসলে বুঝতে খুব একটা কঠিন হওয়ার কথা না, আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন আসো যে আমরা আসলে এই যে সমান্তরাল সমন্বয়, আমরা আমাদের কাজের সুবিধার্থে কী করেছি, অভ্যন্তরীণ সমন্বয়কে আবার 2টো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে উলম্ব। ওকে, তাহলে দেখো আমি দুইভাবে বলি, প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগগুলোর সম পদে বা সমান পদমর্যাদায় সমমর্যাদায় দায়িত্বরত কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে যে সমন্বয় হয় তাকে সমান্তরাল সমন্বয় বলে। দেখো আমরা কি বলতে চেয়েছি এখানে, প্রতিষ্ঠানে নিয়োজিত যে বিভিন্ন বিভাগগুলো আছে, এই বিভাগের মধ্যে যারা সমপদে বা মানে পদমর্যাদায় যারা দায়িত্বরত আছে, এই রকম কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে যে ধরনের যোগাযোগটা হয় তাকে আমরা কি বলি, সমান্তরাল যোগাযোগ বলি। চলো এখন আমরা একটু উদ্দীপক দিয়ে দেখি যে আসলে কিভাবে হয়। আমরা কি এটা মুছে দিতে পারি, এটা মুছে সব বুঝতে সমস্যা হবে। আচ্ছা দেখো, আমি যদি এখন এভাবে বলি, একটা উদ্দীপক দিচ্ছি, এক্স প্রতিষ্ঠানে বিক্রয় ব্যবস্থাপক ও উৎপাদন ব্যবস্থাপকের মধ্যে সমন্বয় স্থাপিত হলে তা কোন ধরনের সমন্বয় বলে বিবেচিত হবে। দেখো আমরা কি লিখেছি,
এক্স প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক আর উৎপাদন ব্যবস্থাপকের মধ্যে সমন্বয় স্থাপিত হলে তা কোন ধরনের সমন্বয় বলে বিবেচিত হবে? শুভ কোশ্চেনের উত্তরটা দাও দেখে, বলো দেখি নিজে উদ্দীপকটা লিখেছে তার উত্তর কি হবে? এক্স প্রতিষ্ঠানে বিক্রয় ব্যবস্থাপক ও উৎপাদন ব্যবস্থাপকের মধ্যে সমন্বয় স্থাপিত হলে তা কোন ধরনের সমন্বয় বলে বিবেচিত হবে? এমডি মুনির, আসসালামু আলাইকুম ম্যাম। রোল 417 C1A। তোমরা যারা সেকেন্ড ইয়ারে উঠে গেছো তোমরা C2A লিখবে, আর যারা নিউ ফার্স্ট ইয়ার 2020-21 সেশন তারা তোমরা C1A বা D1A লিখবে। তাহলে উত্তরটা একটু চাচ্ছিলাম। শুভ বলো দেখি কি বলেছে? এক্স প্রতিষ্ঠানে বিক্রয় ব্যবস্থাপক ও উৎপাদন ব্যবস্থাপকের মধ্যে সমন্বয় স্থাপিত হলে তা কোন ধরনের সমন্বয় বলে বিবেচিত হবে? উত্তরটা কি হবে বলো? আর শুভ কোশ্চেন করেছো, মিস আমাদের ফার্স্ট পেপার রিভিশন দিবেন না? ফার্স্ট পেপার অলরেডি ফার্স্ট ইয়ারদের চলছে, আমরা সেকেন্ড পেপার শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ওখানে চলে যাব। আমরা তখন একটাই পেপার যাবে তখন, ফার্স্ট পেপার। তখন এটা তোমরা সবাই এটা নোটিস করে দিয়ে দেওয়া হবে, তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে তখন আসলে একটাই পেপার যাবে, ফার্স্ট পেপার। তখন সেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জন্য থাকবে না, ফার্স্ট পেপারটা রিভিশন চলবে সেকেন্ড ইয়ারদের জন্য, আর ফার্স্ট ইয়ারদের জন্য রেগুলার ক্লাস হিসেবে চলবে। উত্তরটা কিন্তু পেলাম না। মিশাল তুমি আছো? আচ্ছা, উত্তরটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। তাহলে আমরা উত্তরটা কি বলবো? উত্তরটা হচ্ছে সমান্তরাল যোগাযোগ। তার মানে আমরা কি বলছি দেখো, আমরা বলছি যে যখন কোনো একটা প্রতিষ্ঠানে সমান পদমর্যাদায় যারা আছে বা সমপদে যারা কাজ করছে, তাহলে দেখো এটা ইনি হচ্ছেন বিক্রয় ব্যবস্থাপক, ইনি হচ্ছেন উৎপাদন ব্যবস্থাপক। তারপরে এদের মধ্যে যখন কোনো একটা সম্পর্ক স্থাপিত হবে, যোগসূত্র স্থাপন করা হবে, তখন সেটা হবে সমান্তরাল সমন্বয়। এইভাবেই তোমাদের আসলে উদ্দীপক থেকে প্রশ্ন হবে। এবার আসো আমরা আলোচনা করব উলম্ব যোগাযোগ। উলম্ব যোগাযোগ মানে হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন পদে, একটা প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে আমরা জানি এটা, এই বিভিন্ন বিভাগ উপবিভাগে যারা আছে তাদের মধ্যে, এখানে আসলে পদমর্যাদা কোনো বিষয় না, এখানে বিষয় হচ্ছে যোগাযোগটা। প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঊর্ধ্বতন পদে বা উচ্চ স্তর বা মধ্য স্তর বা নিম্ন স্তর যারা থাকে তাদের মধ্যে যে যোগাযোগটা স্থাপিত হবে সেই যোগাযোগকে আমরা কি বলছি? উলম্ব যোগাযোগ বলছি। এই উলম্ব যোগাযোগটা মানে হচ্ছে কৌণিক যোগাযোগ বা আড়াআড়ি যোগাযোগ, যেটা তোমরা বজ্রগুণ যেটাকে বলে, তোমরা যেটা শিখেছিলে। এই রকম যখন কোনাকুনি যখন একটা যোগাযোগ হবে, এই কোনাকুনিতে আমরা কি দেখেছিলাম এর আগে যখন আমরা যোগাযোগ করেছিলাম তখন কিন্তু এটার উদাহরণ দেখেছি। এখানে দেখো, এখানে কি থাকবে? ক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক। আর এখানে ধরো কে আছে? বিক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক। ওকে, এখন দেখো এখানে আবার আছে ক্রয় কর্মী যারা নিম্ন পদে কাজ করছে, এখানে হচ্ছে বিক্রয় কর্মী। এই যে দেখো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন অন্য একটা ডিপার্টমেন্টের নিম্ন কোনো পদেরত বা দায়িত্বরত কর্মীর সঙ্গে যখন যোগাযোগ করছে তখন সেটা হয়ে যাচ্ছে উলম্ব বা কোনাকুনি বা আড়াআড়ি যোগাযোগ। আবার দেখো এখানে ক্রয় কর্মীর সাথে যখন আবার বিক্রয় ব্যবস্থাপক যোগাযোগ করছে তখন যে যোগাযোগটা হচ্ছে এটা হচ্ছে উলম্ব। আমরা কিন্তু এই উদাহরণ থেকে কিন্তু আমরা সমান্তরালটা দেখে নিতে পারি। দেখো আমরা যদি এভাবে যোগাযোগ করি তখন এটা হয়ে যাবে কি? সমান্তরাল। আমরা যদি এভাবে যোগাযোগ করি তখনও হয়ে যাবে এটা সমান্তরাল। আর যখন আমরা ক্রয় ব্যবস্থাপক যখন বিক্রয় কর্মীর সঙ্গে যোগাযোগ করবে আর বিক্রয় ব্যবস্থাপক যখন ক্রয় কর্মীর সাথে যোগাযোগ করবে তখন সেটা হবে কি? তাহলে এটা হবে সমান্তরাল, মানে হচ্ছে সমান, আর এটা হচ্ছে উলম্ব।
দেখো এখন কিন্তু আর কারো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, আমরা কিন্তু একদম ছবি এঁকে এঁকে কিন্তু বুঝতে পেরেছি, ঠিক আছে। সমান্তরাল শুভকে জিজ্ঞেস করেছিলেন তাই বলিনি। আচ্ছা তোমরাও উত্তর করবে, কোনো অসুবিধা নাই, একজনকে উত্তর করলে অন্যরা উত্তর করতে পারবে। তো মিশাল তোমাকে ধন্যবাদ ঠিক উত্তর দেওয়ার জন্য। দেখো মিশাল, আমরা কিন্তু একটা ছবি কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছি, সমান্তরাল উলম্বটা কিন্তু আমাদের কাছে এখন একদম পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আমরা কি বুঝতে পেরেছি সমান্তরাল সমন্বয় কীরকম আর কৌণিকটা কীরকম? আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা দেখো আমাদের এই অভ্যন্তরীণ যেই যোগাযোগ সমন্বয়টা, এটা কিন্তু মোটামুটি আমাদের বোঝা শেষ। এখন দেখো আমরা কি দেখব নিম্নগামী সমন্বয়। নিম্নগামী সমন্বয়টা কিন্তু আমরা এভাবে বলতে পারি, যখন এই ক্রয় ব্যবস্থাপক যখন আদেশ করবে, ক্রয় ব্যবস্থাপক যখন উপর থেকে আদেশ করবে তখন সেটা যাবে নিম্নগামী। এটাকে আমরা এখানে আমরা কি বলতে পারি? নিম্নগামী বলতে পারি। আর যখন ক্রয়কর্মী যখন কি করবে বিক্রয় ব্যবস্থাপকের কাছে, যখন কোনো কাজ হয়েছে বলে বা জবাবদিহিতা বা কাজের গতিবিধি বা কাজ সম্পর্কে যখন কোনো কিছু জানাবে, তখন সেটা হয়ে যাবে ঊর্ধ্বগামী। তার মানে মোটামুটি কিন্তু আমাদের বোঝা কিন্তু একদম একটা চার্টের মধ্যে কিন্তু আমরা পুরোটাই পরিষ্কার করতে পেরেছি। যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্ন কোনো পদে যারা থাকবে তাদেরকে যখন সমন্বয়ের জন্য, ধরো ক্রয় ব্যবস্থাপক কী করবে, তার বিভাগের বা অন্য কোনো বিভাগের যে ব্যক্তিরা আছে তাদের সঙ্গে সে যখন সম্পর্ক স্থাপন করবে, তখন সেটা হবে কি নিম্নগামী। এখন ধরো এখন এমন বলা হলো যে ক্রয়কর্মী যিনি ক্রয় ব্যবস্থাপক যিনি আছে, তিনি তার ক্রয়ে যারা কাজ করে তাদেরকে বলল যে আমাদের কি করতে হবে, 500 পিস শার্ট উৎপাদন করতে হবে। এই 500 পিস শার্ট যে আমরা উৎপাদন করব, এই উৎপাদনের জন্য আমাদের কাপড় লাগবে, সুতো লাগবে, বোতাম লাগবে, আমাদের কলারের কাফ লাগবে, আমরা যেটা যেভাবে এখানে বক্রম দিতে হয় না অনেক কিছু, একটা ড্রেস তৈরি করতে গেলে অনেকগুলো উপকরণ প্রয়োজন হয়। এই যে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নিম্ন স্তরে যারা আছে তাদেরকে এই কাপড় ক্রয়ের আদেশ দিল বা ফরমাইশ প্রদান করলো, এটাই হচ্ছে তোমার নিম্নগামী যোগাযোগ। আর যখন নিম্নগামী সমন্বয়। আর যখন এই ক্রয়কর্মী বা বিক্রয়কর্মীরা যখন আবার তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে কাজ সম্পর্কে কোনো কিছু অবহিত করবে, তখন সেটা হয়ে যাবে কোন ধরনের, ঊর্ধ্বগামী। তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত বোঝা শেষ। এখন আমরা একটু দেখছি যে বাহ্যিক সমন্বয়টা কী। আমরা জানি একটা ব্যবসা করতে গেলে আমাদের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। এই পক্ষগুলো যেমন অভ্যন্তরীণ তেমনি আবার বাহ্যিক। বাইরের পক্ষের সাথে যখন আমরা সমন্বয় সাধন করব, এখন প্রশ্ন হচ্ছে আমি কেন বাইরের পক্ষের সাথে সমন্বয় সাধন করব? তার উত্তরটা হচ্ছে যে আমার আসলে মূল টার্গেটটাই কিন্তু বাহ্যিক পক্ষের সাথে যোগাযোগটা করা। তার কারণ যে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বাইরের মানুষকে যত বেশি জানাতে পারবো, এবং আমার এই প্রোডাকশনটার জন্য যে আমি 500 পিস শার্ট যে প্রোডাকশনে যাব, এই জন্য কিন্তু আমার বাইরের অনেকের হেল্প প্রয়োজন। আমার কাপড়টা যে কিনে আনবো সেটা আমি বাইরের যে সরবরাহকারী যারা আছে তাদের কাছ থেকে কিনেছি। আমার এই কাপড়টা আমার কি করবে, আমার প্রতিষ্ঠান পর্যন্ত এনে দেবে, সেখানে আবার আমাকে কি করতে হচ্ছে, শ্রমিকদের উপর ডিপেন্ড করতে হচ্ছে, বাইরের শ্রমিকদের উপর ডিপেন্ড করতে হচ্ছে। আবার আমি একটা ট্রান্সপোর্ট ব্যবহার করব, বাইরের একটা ট্রান্সপোর্ট আমাকে ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, হতে পারে যদি আমি অনেক বড় প্রতিষ্ঠান হয়ে যাই তখন হয়তো আমি আমার নিজস্ব ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো। তার মানে যখন আমরা আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য বাইরের পক্ষের সাথে, যারা প্রতিষ্ঠানের সাথে যাদের সাথে প্রত্যক্ষ সম্পর্কের পাশাপাশি পরোক্ষ সম্পর্ক আছে, তাদের সাথে যখন আমরা সমন্বয় সাধন করব, তখন সেটাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো বাহ্যিক সমন্বয়। তাহলে মোটামুটি আমরা একবার দেখে নিই যে আসলে এখানে কি কি বলা হচ্ছে। দেখো, সমন্বয় সাধনের প্রকারভেদে আছে যে অভ্যন্তরীণ সমন্বয়, বাহ্যিক সমন্বয়, সমান্তরাল উলম্ব এবং উলম্বকে আমরা আমাদের প্রয়োজন আবার দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নিম্নগামী সমন্বয় এবং আরেকটা হচ্ছে ঊর্ধ্বগামী সমন্বয়। তো চলো আমরা এখন চলে যাই যে কার্যকর সমন্বয়ের পূর্ব শর্ত, যেটা আমাদের তৃতীয় আলোচনার বিষয়বস্তু।
শিক্ষার্থীরা তোমরা ক্লাসে মানে রোলটা লিখে লিখে চলে যাও। মাত্র 30 মিনিট একটা ক্লাস হয় তোমাদের, সেই ক্লাসটা আসলে ধৈর্য মানে ধরে একটু দেখবে, ক্লাসটা একটু বোঝার চেষ্টা করবে, কোশ্চেন করবে। এতটুকু ধৈর্য তোমাদের মধ্যে কিন্তু আমরা আসলে দেখি না। তো এই যে ধৈর্য হারিয়ে ফেলছো, এটার ফলাফল যেন আবার তোমাদের যে এক্সাম আছে সেই এক্সামের ফলাফলের উপর না পড়ে, এটা তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। একটা ক্লাস দেখবে, সেই ক্লাসের মধ্যেও আসছো যাচ্ছ, এটা ঠিক না। 30 মিনিট একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, কোশ্চেন থাকলে আমাদের কোশ্চেন করবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। তো চলো আমরা আসলে দেখি যে কার্যকর সমন্বয় যে পূর্ব শর্ত সেটাতে যাই। এখানে শব্দগুলো একটু যদি আমরা খেয়াল করি, কার্যকর, তারপর হচ্ছে সমন্বয়, তারপরে হচ্ছে পূর্ব শর্ত। কার্যকর বলতে আমরা আসলে ইফেক্টিভ কিছুকে বুঝি। ইফেক্টিভ মানে হচ্ছে তুমি যদি একটা পাহাড়কে ঠেলো, ধরো একটা পাহাড় না, বা তোমার যদি বাড়ির একটা দেয়াল, তুমি যদি বাড়ির দেয়ালটাকে যদি তুমি ধাক্কা মারো, বা তোমার বাড়ির ছাদটাকে যদি তুমি চেষ্টা করো যে প্রেস করে উপরের দিকে তুলবে, ইট ইজ নট পসিবল, এটা তোমার জন্য কোনোভাবেই সম্ভব না। কিন্তু তুমি যদি তোমার পড়ার টেবিল, তোমার ফার্নিচার, তোমার আলমিরা, এগুলো যদি জায়গা চেঞ্জ করতে যাও, তুমি যদি তখন শক্তি প্রয়োগ করো, বল প্রয়োগ করো, তখন কি হবে, জিনিসটা তার অবস্থান পরিবর্তন করবে। এই যে তুমি বল প্রয়োগ করেছো, অবস্থানটা পরিবর্তন হয়েছে, এটা একটা ইফেক্টিভ কাজ হয়েছে। আবার তুমি ঘন্টার পর ঘন্টা টেবিলে বই খাতা নিয়ে বসে আছো, কিন্তু তুমি কিছুই করছো না, এতে কিন্তু কি হচ্ছে, শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে, ইফেক্টিভ কিছু হচ্ছে না। কিন্তু তুমি 5 মিনিট মনোযোগ দিয়ে পড়ছো, তাতে তোমার একটা অঙ্ক করা শেষ হয়েছে, ফিনান্সের একটা ম্যাথ করেছো, মার্কেটিং একটা ম্যাথ করেছো, অ্যাকাউন্টিং একটা ম্যাথ করেছো, বা ইংরেজি একটা প্যারাগ্রাফ শিখেছো, একটা রুলস শিখেছো। এটা কি হচ্ছে, তোমার সময়টাকে কাজে লেগেছে এবং যেটা কার্যকর হয়েছে। ঠিক তেমনিভাবে এই সমন্বয়টাও আসলে যদি আমি করতে চাই, কার্যকর যদি হতে চাই, আমি এত যে বলছি যে সমন্বয় ছাড়া আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু এই সমন্বয়টাও যদি আমি কার্যকর করতে চাই, এই সমন্বয়টাকেও যদি আমি কি করতে চাই, একটা রেজাল্ট চাই, একটা ফলাফল চাই, তখন আমাকে কি করতে হবে, কিছু শর্ত রাখতে হবে। এই শর্তটাকে বলছি আমরা পূর্ব শর্ত বা কন্ডিশন, যেটাকে আমি বলছি। আচ্ছা, এই পূর্ব শর্ত মানে কি, তুমি যখন কোনো কিছু করতে চাইবে, সেই কাজটা করার জন্য তোমার যে অনুকূল যে অবস্থা থাকাকে আসলে আমরা কি বলতে পারি, আমরা পূর্ব শর্ত কিন্তু বলতে পারি। যে আমি এই কাজটা করতে চাচ্ছি, এই কাজটা আসলে আমার জন্য কতটুকু ভালো হবে, কতটুকু মন্দ হবে। তার মানে হচ্ছে যে কোনো একটা কাজ করার জন্য যেসব শর্তগুলো আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে, তাকে আমি কি বলছি, পূর্ব শর্ত বলছি। তার মানে আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমি যদি একটা সমন্বয়কে ফ্রুটফুল করতে চাই, কার্যকর মানে হচ্ছে ইফেক্টিভ বা ফ্রুটফুল, যেটা থেকে আমার একটা আউটপুট আসবে, একটা ফিডব্যাক আসবে, যদি মানে এরকম কিছু আমি চাই, তাহলে আমার কী থাকতে হবে, কিছু শর্ত থাকতে হবে। আমার প্রতিষ্ঠানের এই শর্তগুলো পাওয়া যাবে। তাহলে আমি দেখি যে আমার প্রতিষ্ঠানে আসলে কী কী থাকতে হবে একটা ভালো সমন্বয় হতে হলে। সবচেয়ে আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে সহজ সংগঠন। আমরা এটাকে আরও স্পষ্ট করার জন্য কাঠামো বলতে পারি। আমরা সহজ সংগঠনও বলতে পারি, আবার সহজ কাঠামোও বলতে পারি। এখানেও দেখো, সহজ সংগঠন কাঠামো, 3টা ব্যাপার আছে। সহজ মানে কি, যা কিছু আমাদের কাছে কঠিন মনে হয় না, সেটাই হচ্ছে সহজ। খুব সহজভাবে বলতে গেলে যে বিষয়গুলো আমাদের মনের মধ্যে একটা দাগ কাটে, আমাদের মনের মধ্যে একটা ছায়া তৈরি করে, একটা ছবি তৈরি করে, দ্যাট ইজ কল্ড সহজ। যে না, এটা আমি আসলে বুঝতে পেরেছি, আমি আমার মতন করে কিছু একটা ধরে নিতে পেরেছি। আচ্ছা, সংগঠন মানে কি, আমরা জানি যে প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদের মধ্যে আবার দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট করা, এমন কিছুকে আমরা কি বলছি, সংগঠন বলছি। বা সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার কাজে কততম কাজ, 2য়তম কাজ। এরপর আসো কাঠামো। সংগঠনের মধ্যে এই যে দায়িত্ব কর্তৃত্বের কথা বললাম, এই দায়িত্ব কর্তৃত্ব রেখাকে যখন আমরা
একটা ছবির মাধ্যমে দেখতে পাবো, একটা আনুষ্ঠানিক রূপে যখন দেখতে পাবো, তখন তাকে আমরা কী বলতে পারি? সংগঠন কাঠামো বলতে পারি। এই যে ভেঙে ভেঙে আমরা আলোচনা করলাম, এ থেকে কিন্তু আমরা কী বলতে পারি যে সংগঠন কাঠামো কি? সংগঠন কাঠামো হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যপ্রক্রিয়ার দ্বিতীয় কাজ সংগঠন, এবং এই সংগঠনে যারা কাজ করছে, প্রতিষ্ঠানে যারা কাজ করছে, তাদের মধ্যে যে সম্পর্ক এবং দায়িত্ব কর্তৃত্ব থাকে, সেটাকে যখন আমরা একটা রূপ দেয়া হয়, একটা আকৃতি প্রদান করা হয়, তখন তাকে সংগঠন কাঠামো বলে। এবং যে সংগঠন কাঠামোটাকে সবাই খুব সহজে বুঝতে পারে, নিজের দায়িত্ব কর্তৃত্ব সম্পর্কে ধারণা নিতে পারে, কর্মীদের দায়িত্ব কর্তৃত্ব সুসংজ্ঞায়িতকরণ থাকে, তাকে আমরা কি বলছি? সহজ সংগঠন কাঠামো বলছি। এবং আমরা যত বেশি কাঠামো সহজ করতে পারবো, আমাদের যোগাযোগ বা এই যে সমন্বয়টাও আমাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি বলছি? যে কার্যকর সমন্বয়ের পূর্ব শর্তের প্রথম শর্ত যেটা হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই কি থাকতে হবে? একটা সহজ যে সংগঠন কাঠামো আছে সেটা থাকতে হবে। আচ্ছা, 2 নম্বরে আসো। 2 নম্বর হচ্ছে সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য। প্রতিষ্ঠান যে চূড়ান্ত লক্ষ্যকে বা যে চূড়ান্ত চাওয়াকে কাজে লাগিয়ে বা চূড়ান্ত চাওয়াকে অর্জন করার জন্য, পাওয়ার জন্য এই যে ছুটে চলে, সেটাই হচ্ছে কি উদ্দেশ্য। প্রতিষ্ঠান যা কিছু অ্যাচিভ করতে চায়, অর্জন করতে চায়, সেটাই হচ্ছে উদ্দেশ্য। আর লক্ষ্য হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল। তার মানে পরিকল্পনা কি চাইছে, পরিকল্পনার যেই বাস্তবায়নটা, সেটাই হচ্ছে লক্ষ্য। তার মানে অবশ্যই কী থাকতে হবে? সমন্বয় করতে গেলে সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে হবে। এছাড়া আসলে যেটা বোঝানো হয়েছে যে প্রতিষ্ঠানের আসলে যেই প্রত্যেকটা বিভাগ যে আছে, এই প্রত্যেকটা বিভাগের সাথে প্রত্যেকটা বিভাগের লক্ষ্য উদ্দেশ্যের কী থাকতে হবে? মিল থাকতে হবে। তাহলে কিন্তু কার্যকর সমন্বয়টা সম্ভব হবে। জান্নাতুল ফেরদৌস জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়া না বুঝতে পারলে কোশ্চেন করবে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সুসংহত পরিকল্পনা। সুসংহত পরিকল্পনা। সুসংহত পরিকল্পনা মানে কি? দেখো, একটা স্ট্রং প্ল্যানিং, শুধু প্ল্যানিং না, সেটা কি হবে? স্ট্রঙ্গার স্ট্রংগেস্ট, যতটুকু আমরা একদম যে সুপারলেটিভ ডিগ্রিতে যদি আমরা চিন্তা করি, সেই ধরনের একটা কি থাকতে হবে? আমাদের একটা উন্নত পরিকল্পনা থাকতে হবে। সুসংহত পরিকল্পনা আসলে কীভাবে হবে? ধরো, তুমি যদি চিন্তা করো যে তোমার প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করবে 15%, তাহলে তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা যে ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, প্রত্যেকটা বিভাগের সাথেই তোমার কি থাকতে হবে? এটা সম্পর্ক থাকতে হবে। আবার এই যে 15% মুনাফা বৃদ্ধি তুমি করতে চাইছো, এই প্ল্যানিংটা ক্রয় বিভাগ তাদের মতন করে করবে, অর্থ বিভাগ তাদের মতন করে করবে, বিক্রয় বিভাগ তাদের মতন করে করবে, এবং করার পরে পুরো প্ল্যানটায় আবার একটা সামারি টানতে হবে। এই যে আমি একটা সুসংহত প্ল্যান করছি, যে আমাকে কি করতে হবে? এই যে 15% আমাকে উৎপাদন বা মুনাফা আমাকে বৃদ্ধি করতে হবে, এইটার জন্য যখন আমি কমপ্লিট এবং প্রতিটা ডিপার্টমেন্টকে নিয়ে যখন আমি একটা প্ল্যান করতে পারবো, তখন সেখানে আমি কার্যকর সমন্বয় নিশ্চিত করতে পারবো। এরপরে আসো সুষ্ঠু যোগাযোগ। এই যোগাযোগটা কিন্তু ট্রান্সপোর্টের কথা বোঝানো হচ্ছে না। যোগাযোগ বলতে বেসিক্যালি আমরা ট্রান্সপোর্টেশনকে বুঝি, বা কোনো ট্রান্সপোর্ট ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই, বা আমি আসলে যেখানে যেতে চাইছি সেই জায়গাটা, সেই রাস্তাটা ভালো কিনা, এরকম কিছুকে আমি বোঝাচ্ছি। কিন্তু আসলে এখানে সুষ্ঠু যোগাযোগ বলতে প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিভাগের সাথে প্রত্যেকটা বিভাগের যেই সম্পর্ক এবং সময়োচিত যে ব্যাপারগুলো, সেটাকে আমি কি বলছি? সুষ্ঠু যোগাযোগ বলছি। এখন ধরো, যদি এমন হয়
আমার প্রতিষ্ঠানের একটা কী হলো, মেশিন নষ্ট হয়ে গেল, আমার একটা মেশিন নষ্ট হয়ে গেল। এই মেশিনটা মেরামত করার জন্য যদি আমাকে আগে যদি বসের কাছে যেতে হয়, তারপরে যদি আবার এই ক্রয় বিভাগের কাছে মানে যিনি মেরামত করবে তার কাছে যেতে হয়, তখন কি হবে, আমি আগে বসের কাছে যাব, বস আবার তাকে বলবে যে তুমি এটা ঠিক করো। এই যে এত সময় যে আমরা নিচ্ছি, এটা কিন্তু আসলে কি করা যাবে না, এই যোগাযোগ ব্যবস্থায় কিন্তু আসলে সেটা করা যাবে না। জরুরি প্রয়োজনে আমাকে কি করতে হবে, এমনভাবে প্রত্যেকের সাথে সম্পর্কটা রাখতে হবে যেন আমি আমার প্রয়োজন হলেই আমি সবার সঙ্গে কি করতে পারি, যোগাযোগ করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে সময়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো কিছুর জন্য কিন্তু আসলে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময় বিষয়টাকে আমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। এটা আমার পার্সোনাল লাইফে হোক, আমার পড়াশোনার জন্য হোক, আমার ব্যক্তিগত জীবনে হোক, আমার বেঁচে থাকা সময়টুকুতে হোক, এই সময়টুকু প্রত্যেকটা সময় যদি আমরা কি করতে পারি, ভাগ ভাগ করে নিতে পারি, কোন সময়ের জন্য কোন কাজটা। আজকে তোমাদের এইচএসসি পরীক্ষার যে তোমরা এরকম পিএসসি পরীক্ষা দিয়ে এসেছো, জেএসসি দিয়েছো, এসএসসি দিয়েছো, তোমাদের কিন্তু কারোরই সুযোগ নাই আবার সেই সময়টুকুতে ফিরে যাওয়া। আবার এইচএসসি একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাটাও যদি তোমরা খারাপ করো বা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল যদি অর্জিত না হয়, বা তোমরা যদি এরকম মনে করো যে পরীক্ষা দেওয়ার পরে আবার পড়বো, তখন কিন্তু আসলে সময় পাওয়া যাবে না। ঠিক তেমনি যখন আমি সমন্বয় করব, সমন্বয় করার সময় আমাকে অবশ্যই কি মাথায় রাখতে হবে, আমাকে অবশ্যই সময়ের কথাটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা বিভাগ ও উপবিভাগকে সেই সময় সম্পর্কে সচেতন করে তুলতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তত্ত্বাবধান। তত্ত্বাবধানটা প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে মনিটরিং করা। আমরা মনিটরিং মেন্টরিং দুটোই এখানে করতে পারি। মনিটরিংটা হচ্ছে কোনো কিছু দেখে শুনে হয়তো তিরস্কার করা, না হয় পুরস্কার দেয়া। কিন্তু মেন্টরিং যেটা হচ্ছে তোমাকে নার্সের মতো নার্সিং করা, তোমার কোথায় কোথায় ভুল হয়েছে, তুমি আসলে কিভাবে কাজ করলে ভুলটা হতো না, তোমার আসলে কীভাবে তুমি শুদ্ধ করে করতে পারতে, ঠিকভাবে কাজটা করতে পারতে, এই ব্যাপারটা কিন্তু আসলে দেখানো হয়। এবং যখন তত্ত্বাবধানের ব্যাপারটা নিশ্চিত হয়, তোমাদেরকে যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যে তোমাকে যদি এই যে মানে এক্সাম দিতে যদি তোমাদেরকে বসিয়ে দেওয়া হয়, যদি শিক্ষক কোনো একটা কারণে যদি হয়তো বা রুম থেকে 2 মিনিটের জন্য বেরিয়ে গেলেন, তখন কি হয়, তুমি সবাই নাড়াচাড়া করো, এদিক ওদিক তাকাও, দেখার জন্য হতে পারে, না দেখার জন্য হতে পারে, কিন্তু আমি একটু কী করি, একটু মুভ করে। কিন্তু শিক্ষক যদি ক্লাসে উপস্থিত থাকেন, তখন কিন্তু সেটা আসলে সম্ভব হয় না। তোমাদের অনলাইন পরীক্ষা আমরা নিই, তোমরা কোশ্চেনগুলো বাসায় নিজে পরীক্ষা দাও, তোমরা যদি সেখানে নিজেরা দেখে লিখো, তখন কিন্তু আমাদের কোনো সুযোগ নাই। কিন্তু যদি এমন হয় তোমার ঘাড়ের উপরে একজনকে বসিয়ে দেওয়া হয়েছে যে না তুমি কিভাবে লিখছো, দেখে লিখছো কি না, এটা মনিটরিং করছে, তখন কি হবে, তখন তোমার মধ্যে কাজ না করার বা না পড়ে পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছে কিন্তু জাগবে না। ঠিক তত্ত্বাবধানও হচ্ছে বিষয়টা এরকম। আমাকে অবশ্যই কী করতে হবে, অবশ্যই সরেজমিনে বা সশরীরে উপস্থিত থেকে আমি যে কাজটা করছি, সেই কাজটা বা করতে বলেছি, সেই কাজটা আসলে হচ্ছে কি না, এই ব্যাপারটা আমাকে নজরদারিতে রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে কাম্য তত্ত্বাবধান নীতি বা কাম্য তত্ত্বাবধান পরিসর। এটা মানে হচ্ছে যে আমরা আসলে এই যে একটু আগে বললাম যে তত্ত্বাবধান, আমরা আসলে কাকে তত্ত্বাবধান করব, কয়জনকে তত্ত্বাবধান করব। আমার একার পক্ষে ধরো হয়তো বা 30 জন স্টুডেন্টকে মনিটরিং করা সম্ভব, কিন্তু যদি এমন হয় বড় একটা হল রুমে 120 জন স্টুডেন্টকে পরীক্ষার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে আর একজন মাত্র শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক হিসেবে, তখন কি হবে, সারা ক্লাসে নয়েজ তৈরি হবে। ঠিক তেমনিভাবে কাম্য তত্ত্বাবধান পরিসরের মধ্যে যে একজন কর্মীকে বা একজন বস কয়জন অধীন কর্মীকে দেখাশোনা করবে, এই ব্যাপারটাও আসলে যদি নির্দিষ্ট থাকে, তখনও কিন্তু কি হয়, খুব সুন্দরভাবে আমরা সমন্বয় সাধন করতে পারি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা।
এটা তো আসলে এর বলার অপেক্ষা রাখে না, যে আমাদের অবশ্যই যদি ব্যবস্থাপনাটা দক্ষ হয় তখন আসলে আমরা খুব ভালোভাবেই সমন্বয় কাজটা আমরা কি করতে পারবো, করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে স্বতঃস্ফূর্ত, কিন্তু বোঝা যাচ্ছে না। স্বতঃস্ফূর্ত সমন্বয়, আমরা কিন্তু সব সময় সব কাজগুলো আনুষ্ঠানিকভাবে করি না, কখনো কখনো কী করতে হয়, অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়। কিন্তু স্বতঃস্ফূর্ত সমন্বয়টা হচ্ছে যে তুমি আসলে শ্রমিকদেরকে যেভাবে আসলে কাজ করতে বলেছ, অনেক সময় কি হবে যে তারা সেই সময়ের বাইরে যেয়ে, সেই আনুষ্ঠানিকতার বাইরে যেয়ে, হয়তোবা অনেক সময় তোমাদের যিনি বস থাকবেন তিনি নিজেও সে কী করবেন, কাজে হাত লাগাবে, যে না ঠিক আছে আমি তোমাদের একটু প্যাকেজিংয়ে সাহায্য করি, আমি তোমাদের একটু কাটিংয়ে সাহায্য করি, তখন কি হবে, খুব দ্রুত কাজটা হয়ে যাবে, বা তিনি নিজেও মালগুলো বা প্রোডাক্টগুলো লোড আনলোড করতে পারে। এই যে একটা আনুষ্ঠানিকতার বাইরে যেয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করা যে মানসিকতা, সেটাকে আমরা কি বলে থাকি, স্বতঃস্ফূর্ত সমন্বয় বলে থাকি। তো মোটামুটি শিক্ষার্থীরা আমরা আবার একটু দেখি যে আসলে কার্যকর সমন্বয়ের কি কি পূর্ব শর্ত আছে, একটা প্রতিষ্ঠানে কি কি থাকতে হবে। সহজ সমন্বয়, সহজ সংগঠন কাঠামো থাকবে, সমন্বিত লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে, সুসংহত পরিকল্পনা থাকতে হবে, সুষ্ঠু যোগাযোগ থাকতে হবে, সময় তত্ত্বাবধান, কাম্য তত্ত্বাবধান পরিসর, দক্ষ ব্যবস্থাপনা, তারপর হচ্ছে স্বতঃস্ফূর্ত সমন্বয়। মোটামুটি আমরা যদি এই বিষয়গুলো আমরা কি করতে পারি, আমরা যদি মেনে চলতে পারি, বা আমার প্রতিষ্ঠানে যদি এই বিষয়গুলো যদি থাকে, তাহলে আমি খুব সহজেই সমন্বয় সাধন করতে পারবো। শিক্ষার্থীরা, এই অধ্যায়টা খুব ছোট্ট একটা অধ্যায়, এই অধ্যায়ে আসলে পড়ার বিষয়টা খুব অল্প। আমরা দুটো ক্লাসেই মোটামুটি এই অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি, বা আমরা বলতে পারি যে আসলে এখানে আর আলোচনা করার তেমন কিছু বাকি নাই। তো আমরা আসলে কি কি দেখেছি এই অধ্যায়ে দেখেছি সমন্বয় কাকে বলে, সমন্বয়ের বৈশিষ্ট্য, সমন্বয় নীতিমালা, সমন্বয় কার্যকর সমন্বয় পূর্ব শর্ত এবং সমন্বয়ের প্রকারভেদ। যাদের কাছে খালিকুজ্জামান স্যারের বইটা আছে সেখানে তোমরা সমন্বয়ের প্রকারভেদটা পাবে না, এই প্রকারভেদটা পড়ার জন্য তোমাদেরকে অক্ষরপত্রের বইটা পড়তে হবে, এবং সমন্বয়ের প্রকারভেদটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার নোটিশটা কিন্তু হয়েছে, তোমরা সবাই জানো 17 তারিখ থেকে পরীক্ষা। যেই আনুষ্ঠানিকতা পালন করলে পরীক্ষা দিতে পারবে সেগুলো পালন করে নিবে, এবং আমরা এরপরে আসলে তোমাদের যেই চতুর্থ পর্ব আরেকটা পরীক্ষা তোমাদের জানুয়ারি মাসে হবে। তো পরীক্ষা আসলে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই, সবাই নিয়ম মতো পড়াশোনা করবে। আগামী যে ক্লাসটা হবে আমরা সেই ক্লাসে ইনশাআল্লাহ আমরা নিয়ন্ত্রণটা নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। শিক্ষার্থী, তোমরা কোনো অবস্থাতেই অপ্রয়োজনে বাইরে যাবে না, বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং শীত বলে কিন্তু আমরা অনেকে পানিটা পর্যাপ্ত পরিমাণ খাই না, পর্যাপ্ত পরিমাণ পানি খাবে, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।